মন্ত্রিসভার অনুমোদন পেল 2026-27 অর্থ বছরের বাজেট। বিকেলে সংসদে পেশ করছেন অর্থমন্ত্রী। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দেয়া হচ্ছে বিশেষ গুরুত্ব। সীমিত সম্পদের মধ্যে দেশের জনগণকে স্বস্তি দেবে এবারের বাজেট, বললেন অর্থমন্ত্রী। ভঙ্গুর অর্থনীতি থেকে দেশকে নিয়ে যাবে স্থিতিশীলতার দিকে। বাজেটে আসতে পারে নিত্যপণ্যের স্বস্তির বার্তা। কর ছাড়ের আওতায় আসছে ধান, চাল, ভোজ্য তেল সহ কৃষি পণ্য। 60 পণ্যের কর কমানোর প্রস্তাব। এবং মাথাপিছু আয়ে নতুন ইতিহাস। $3000 মাইল ফলক পেরোল বাংলাদেশ। প্রথমবার $500 বিলিয়ন ঘরে দেশের অর্থনীতি। আমন্ত্রণ চ্যানেলে দেশের কথায়, সাথে আছি আমি আকাশ চক্রবর্তী নির্ঝর। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চট্টগ্রাম নগরীর কালুরঘাট রোড সংলগ্ন মৌলভীবাজার চাঁদগাঁও এলাকায় ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন 24 নেক্সট লেভেল অফার উপলক্ষে র্যালি ও জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে লাবিব মার্কেটিং কোম্পানি ওয়ালটন। বুধবার কালুরঘাট মোহরা এলাকায় আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে ছাতা বিতরণ করা হয়। একই সঙ্গে উপস্থিত জনসাধারণের কাছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন এবং নেক্সট লেভেল অফারের বিভিন্ন সুবিধা ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। এ সময় স্থানীয় সাধারণ জনগণ লাবিব মার্কেটিং কোম্পানির জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন। তারা ওয়ালটনের গ্রাহক বান্ধব কার্যক্রম ও সামাজিক দায়িত্ববোধের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে ইতিবাচক মতামত ব্যক্ত করেন। লাবিব মার্কেটিং কোম্পানির স্বত্বাধিকারী শাখাওয়াত হোসেন বলেন, স্থানীয় জনগণের সহযোগিতা ও ভালোবাসা নিয়ে প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও সমাজের কল্যাণে নানা উদ্যোগ গ্রহণ করবে। সরকার ঘোষিত বঙ্গোপসাগরে মাছ ধরার উপর 58 দিনের নিষেধাজ্ঞা আজ মধ্যরাতে শেষ হচ্ছে। দীর্ঘ 2 মাস কর্মহীন সময় পার করার পর আবারও গভীর সাগরে মাছ ধরতে প্রস্তুতি নিচ্ছেন কক্সবাজারের জেলেরা। কক্সবাজারের ফিশারি ঘাট, নুনিয়ার ছড়া এবং উপকূলীয় বিভিন্ন এলাকায় দেখা গেছে ব্যাপক কর্মচাঞ্চল্য। জেলেরা ব্যস্ত সময় পার করছেন মাছ ধরার জাল মেরামত, ট্রলার সংস্কার, ডিজেল সংগ্রহ এবং বরফ মজুদের কাজে। নিষেধাজ্ঞা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শত শত মাছ ধরার ট্রলার গভীর সাগরের উদ্দেশ্যে যাত্রা করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। জেলেদের ভাষ্য, দীর্ঘ 58 দিনের বিরতিতে তারা আর্থিকভাবে চাপে ছিলেন। তবে এই সময়ের মধ্যে মাছের প্রজনন ও বৃদ্ধি হওয়ায় এবার সাগরে ভালো মাছ পাওয়ার আশা করছেন তারা। অনেকের মতে পর্যাপ্ত মাছ ধরা গেলে বিগত সময়ের লোকসানও কিছুটা পুষিয়ে নেওয়া সম্ভব হবে। গত 15 এপ্রিল থেকে 11 জুন মধ্যরাত পর্যন্ত বঙ্গোপসাগরে সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ। দীর্ঘদিন ধরে উচ্চ মূল্যস্ফীতির চাপে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে যখন সাধারণ মানুষের উদ্বেগ বাড়ছিল, ঠিক সেই সময়ে স্বস্তির বার্তা নিয়ে আসছে জাতীয় বাজেট। চাল, ডাল, তেল, পেঁয়াজ সহ দৈনন্দিন জীবনের সঙ্গে সরাসরি সম্পর্কিত প্রায় 60টি কৃষি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর উৎসে কর উল্লেখযোগ্য হারে কমানোর প্রস্তাব করা হয়েছে। এনবিআর জানিয়েছে, বর্তমানে বিভিন্ন পণ্যের উপর 1 থেকে 5% পর্যন্ত উৎসে কর বিদ্যমান থাকলেও নতুন বাজেটে সব ধরনের এই কর কমিয়ে মাত্র 0.5% নির্ধারণের প্রস্তাব রাখা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এতে সরবরাহ ব্যবস্থায় ব্যয় কমবে এবং বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ইতিবাচক প্রভাব পড়বে। কর ছাড়ের আওতায় আসছে ধান, চাল, গম, আলু, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্য তেল এবং বিভিন্ন ধরনের কৃষি বীজ। পাশাপাশি গবাদি পশু, হাঁস, মুরগি ও মাছের মতো আমিষজাত পণ্য এই সুবিধার আওতায় থাকবে। ফলে কৃষক, উৎপাদক, ব্যবসায়ী এবং ভোক্তা সবার জন্যই একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। এই বাজেটে আমার মতে জনসাধারণের খুব একটা কোনো উপকার হবে না, কারণ জিনিসপত্রের যেই দাম, এই দাম এই বাজেটে কমাইতে পারবে না, ভোগান্তি পারবে। সরকার চেষ্টা করলে কী হবে, সরকার কাছে তো ফান্ড থাকতে হবে। ফান্ড হলো মেইন, সরকার কাছে তো ফান্ড নাই, লোন করিয়ে তো দেশ চালানো যায় না। আমাদের অধিকাংশ মানুষই নিম্ন শ্রেণীর, ঢাকা সিটিতে তারা দরিদ্র সীমার নিচে বাস করে বেশিরভাগ লোক। সুতরাং মেজরিটি পিপলদের কথা চিন্তা করে গভর্নমেন্টের বাজেট করা উচিত, বিশেষ করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো যেগুলো মানুষের অ্যাভেলেবেল দরকার হয়, যেগুলো এভরিডে প্রয়োজন হয়, ওই প্রোডাক্টগুলো যদি মানুষের নাগালের ভিতরে থাকে তাহলে মানুষ লাইফ লিড করে একটু কমফোর্টেবল বোধ করবে। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, উচ্চ মূল্যস্ফীতি এবং নানা চ্যালেঞ্জের মধ্যেও বাংলাদেশের অর্থনীতি নতুন এক মাইল ফলকে পৌঁছেছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো মাথাপিছু আয় $3000 সীমা অতিক্রম করেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী দেশের মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে $3020।
যা স্থানীয় মুদ্রায় প্রায় 3,68,873 টাকা। এক বছর আগে এই আয় ছিল $2,769। একই সঙ্গে দেশের অর্থনীতির আকারও প্রথমবারের মতো $500 বিলিয়ন ঘর অতিক্রম করেছে। বর্তমান বাজার মূল্যে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের বা জিডিপির আকার দাঁড়িয়েছে 61,20,209 কোটি টাকা। অর্থনীতিবিদরা বলছেন, বৈশ্বিক অর্থনৈতিক চাপের মধ্যেও এ অর্জন বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতার ইতিবাচক প্রতিফলন। স্বাধীনতার পর মাত্র 786 কোটি টাকার বাজেট দিয়ে যাত্রা শুরু হয়েছিল বাংলাদেশের। সেই পথ চলার 54 বছর পর দেশের অর্থনীতি দাঁড়িয়েছে এক নতুন উচ্চতায়। আজ জাতীয় সংসদে উপস্থাপিত হতে যাচ্ছে বাংলাদেশের 55তম জাতীয় বাজেট, যার সম্ভাব্য আকার 9,38,000 কোটি টাকা। দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট এটি। 1972 সালের 30 জুন যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে পুনর্গঠনের লক্ষ্য নিয়ে প্রথম জাতীয় বাজেট ঘোষণা করেছিলেন তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমদ। স্বাধীনতার পর সেই ছোট অর্থনৈতিক কাঠামো থেকে ধাপে ধাপে বিস্তৃত হয়েছে দেশের বাজেটের পরিধি। উন্নয়ন, অবকাঠামো, শিল্পায়ন, সামাজিক নিরাপত্তা ও মানব সম্পদ উন্নয়নের নানা অধ্যায় পেরিয়ে আজ বাংলাদেশের বাজেট পৌঁছেছে লাখ কোটি টাকার ঘরে। স্বাধীনতার পর বিভিন্ন সরকারের অধীনে মোট 14 জন অর্থমন্ত্রী, অর্থ উপদেষ্টা ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি জাতীয় বাজেট উপস্থাপন করেছেন। এর মধ্যে প্রয়াত এম সাইফুর রহমান ও আবুল মাল আব্দুল মুহিত সর্বোচ্চ 12টি করে বাজেট উপস্থাপনের রেকর্ড করেছেন। অর্থনীতির ক্রমবর্ধমান বিস্তার, মাথাপিছু আয় বৃদ্ধি এবং $500 বিলিয়ন অর্থনীতির পথে এগিয়ে যাওয়া বাংলাদেশের জন্য এবারের বাজেট তাই শুধু আয় ব্যয়ের হিসাব নয়, বরং আগামী দিনের অর্থনৈতিক অগ্রযাত্রা, কর্মসংস্থান, বিনিয়োগ ও উন্নয়নের নতুন রূপরেখা হিসেবেও বিবেচিত হচ্ছে। দীর্ঘ প্রায় 2 দশক পর বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম জাতীয় বাজেটের দিকে তাকিয়ে আছে দেশ। রাজনৈতিক পালাবদলের পর নতুন সরকারের অর্থনৈতিক দর্শন, উন্নয়ন পরিকল্পনা এবং আগামী 1 বছরের কর্মপন্থার রূপরেখা আজ উন্মোচিত হবে জাতীয় সংসদে। ব্যবসায়ী, বিনিয়োগকারী, চাকরিজীবী, কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষ, সব শ্রেণী পেশার মানুষের আগ্রহ এখন এক জায়গায়। নতুন বাজেটে তাদের জন্য কি থাকছে? ইতোমধ্যে প্রস্তাবিত জাতীয় বাজেট মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ সকালে অনুষ্ঠিত বিশেষ মন্ত্রিসভা বৈঠকে বাজেটের খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। পরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অনুমোদন সূচক সই করার মাধ্যমে বাজেট উপস্থাপনের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়। বিকেল 3টায় জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে 9,38,000 কোটি টাকা, যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট হিসেবে বিবেচিত হচ্ছে। এতে রাজস্ব আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 6,95,000 কোটি টাকা এবং ঘাটতি দাঁড়াতে পারে প্রায় 2,43,000 কোটি টাকা। অর্থনীতিবিদরা মনে করছেন, উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগে স্থবিরতা এবং বৈশ্বিক চাপের মধ্যে এই বাজেট আগামী অর্থ বছরের অর্থনৈতিক দিক নির্দেশনা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সীমিত সম্পদের মধ্যেও জনগণকে স্বস্তি দিতে এবারের জাতীয় বাজেট প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ বাজেট অধিবেশনে যোগ দিতে যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে বাজেটের সব দিক নির্ধারণ করা হয়েছে। একটি ভঙ্গুর ও অনিশ্চিত অর্থনীতি থেকে স্থিতিশীলতার পথে দেশকে এগিয়ে নেওয়াই এই বাজেটের মূল উদ্দেশ্য বলেও জানান তিনি। অর্থমন্ত্রী আরও বলেন, এবারের বাজেটে সব শ্রেণী পেশার মানুষকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হয়েছে, যেন অর্থনৈতিক উন্নয়নের সুফল সমাজের সব স্তরে পৌঁছায়। রাজনৈতিক প্রসঙ্গ টেনে তিনি বলেন, দীর্ঘ সময় পর একটি নির্বাচিত সরকারের অধীনে বাজেট উপস্থাপন হচ্ছে, ফলে জনগণের প্রত্যাশাও অনেক বেশি। আমরা তো জাতিকে সামনে রেখে, বাংলাদেশের প্রতিটি মানুষকে মাথায় রেখে, বাংলাদেশের মানুষের কল্যাণে, দেশের কল্যাণে সব কিছুকে মাথায় রেখে বাজেটটা দেওয়া হয়েছে। আজকের বাজেটের প্রেক্ষাপটটা একটু ভিন্ন, যে বহুদিন ধরে যে সমস্ত বাজেট হয়েছে কিংবা হয় নাই, আজকে বহুদিন পর একটা নির্বাচিত সরকারের অধীনে একটা বাজেট হতে যাচ্ছে, যাতে প্রত্যাশা, আকাঙ্ক্ষা অনেক বেশি, এবং আমরা জাতির সে আকাঙ্ক্ষা, ভাবনা, চিন্তা, দর্শন, আগামী দিনে তাদের প্রত্যাশাকে মাথায় রেখে বাজেটটা করার চেষ্টা করেছি। দেশে হামের সংক্রমণ ও এর উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে।
24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 8 শিশুর মৃত্যু হয়েছে। চলতি বছরের 15ই মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 639 জনে। এর মধ্যে 547 শিশু মারা গেছে হামের উপসর্গ নিয়ে, আর নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 92 শিশুর। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকাদান কার্যক্রম না বাড়ালে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে পারে। বিশেষ করে ঘন বসতিপূর্ণ এলাকায় সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আক্রান্ত এলাকা চিহ্নিত করে জরুরি টিকাদান ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হচ্ছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে সমন্বিত ও দ্রুত পদক্ষেপ জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফিফা ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 10 টাকা মূল্যমানের এই স্মারক ডাকটিকিটের পাশাপাশি 50 টাকা মূল্যমানের খাম সম্বলিত সুভেনির শীট এবং 5 টাকা মূল্যমানের একটি বিশেষ ডাটা কার্ডও প্রকাশ করা হয়। সরকারের পক্ষ থেকে জানানো হয়, এসব উদ্যোগ শুধু ডাক বিভাগের কার্যক্রম নয়, বরং বিশ্ব ক্রীড়াঙ্গনের সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক ও প্রতীকী সংযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। স্মারক সামগ্রীতে ফুটবলের উচ্ছ্বাস, বৈশ্বিক ঐক্য এবং ক্রীড়ার প্রতি আগ্রহ বৃদ্ধির বার্তা তুলে ধরা হয়েছে। বিশেষ করে ডাটা কার্ডে বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত তথ্য ও ইতিহাস সংযুক্ত থাকায় এটি তরুণ প্রজন্মের জন্য আকর্ষণীয় হবে বলে আশা করা হচ্ছে।